আসসালামু আলাইকুম। এমার্জিং স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ, অতিথি শিক্ষক, কিশোর বাতায়ন নেটওয়ার্ক ও 2018 সালে অনুষ্ঠিত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ডিজিটাল কন্টেন্ট প্রতিযোগিতায় সারা দেশে প্রথম স্থান অধিকারী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় রেওয়া মিল সম্পর্কে আলোচনা করতেছিলাম। তো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো আমরা একটি রেওয়া মিল তৈরি করব, তবে তার সাথে আমাদের বেশ কিছু বিষয় আছে, যেমন ডিরেক্ট কস্ট, ডিরেক্ট যে এক্সপেন্স আছে, প্রত্যক্ষ খরচ নির্ণয় করা শিখব, আয় ও ব্যয়ের পার্থক্য নির্ণয় করা শিখব। তো আজকের ক্লাস শেষে শিক্ষার্থীরা তোমরা রেওয়া মিল প্রস্তুত করে দিতে পারবে এবং প্রত্যক্ষ খরচের পরিমাণ নির্ণয় করতে পারবে, আয় ও ব্যয়ের পার্থক্য নির্ণয় করতে পারবে। তো এখানে শেষ যে দুটো শিখন ফল আছে, প্রত্যক্ষ খরচের পরিমাণ নির্ণয়, তোমরা যদি বিগত ক্লাসগুলো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বুঝতে পারবে ম্যাক্সিমাম অনেক সময় আমাদের এই প্রশ্নটা আসে, অর্থাৎ প্রত্যক্ষ খরচের পরিমাণ নির্ণয় করে। তো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সেভারেল টাইমস কিন্তু এটা বোর্ড পরীক্ষায় এসেছিল। এবং আরেকটি বিষয় হলো আয় ও ব্যয়ের পার্থক্য, এটাও কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। তো এটা সাধারণত রেওয়া মিলের সাথে এর কোনো সম্পর্ক নাই, মানে রেওয়া মিলের তথ্যের উপর ভিত্তি করে অনেক সময় এটা যে করতে হবে বিষয়টা তা না, এটা আমাদের সরাসরি উদ্দীপকের উপর ভিত্তি করে তৈরি করতে হবে। তো চলো তাহলে আমরা আগে রেওয়া মিলের তৈরি করাটা শিখি। আমাদের এখানে প্রশ্নটা চলে আসছে, নিশান এন্টারপ্রাইজ 2014 সালের 31শে ডিসেম্বর তারিখে খতিয়ানের জেরগুলো নিম্নরূপ। আমরা জানি যে রেওয়া মিলটা তৈরি করতে হয় খতিয়ানের জের নিয়ে। খতিয়ানের জেরগুলো দিয়ে আমরা রেওয়া মিলের মাধ্যমে হিসাব সমীকরণের গাণিতিক শুদ্ধতা যাচাই করি। তো এখানে মূলধন আছে 98,000 টাকা, ক্রয় পরিবহন আছে 4,000 টাকা, রপ্তানি শুল্ক 2,000 টাকা, বিনিয়োগের সুদ 2,000 টাকা, আমদানি শুল্ক আছে 4,000 টাকা, উপভাড়া 3,000 টাকা। উপভাড়া বিষয়টা তোমাদের অনেকেই কনফিউশন হও, আমি একটু তোমাদের ক্লিয়ার করি। উপভাড়া এবং ভাড়া এই দুইটা জিনিস, যদি এখানে ভাড়া থাকতো তাহলে এটা কিন্তু খরচ মিন করত, কিন্তু এখানে আছে উপভাড়া। উপভাড়া জিনিসটা কি জানো? উপভাড়া জিনিসটা হলো তোমার সাবলেট। বিশেষ করে যারা ঢাকায় থাকো তাদের এই সাবলেট সম্পর্কে ধারণা আছে। সাবলেট বিষয়টা হলো তুমি একটা বাসা ভাড়া নিছো, সেটাকে তুমি আবার আর একজন বা অন্য কারো কাছে তুমি সেই ভাড়াটা, সেই বাসাটা ভাড়া দিছো, একটা রুম ভাড়া দিলে, এটাকে বলা হয় সাবলেট, উপভাড়া। এরপর আছে ভূমি 40,000 টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,000। অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা একটা কন্ট্রা অ্যাসেট, অর্থাৎ এগুলো সম্পদের পরিমাণকে কমাই দেয় বা সম্পদের পরিমাণকে হ্রাস করে দেয়। জাহাজ ভাড়া আছে 11,000 টাকা, পণ্য খালাসের খরচ 3,000 টাকা, যেটাকে আমরা বলি খালাসি খরচ। বেতন খরচ আছে 8,000 টাকা, শিক্ষানবিশ স্যালামি 5,000 টাকা। শিক্ষানবিশ স্যালামি আর একটা হলো শিক্ষানবিশ ভাতা, দুইটা কিন্তু দুই বিষয়। শিক্ষানবিশ ভাতা আলাদা বিষয় আর শিক্ষানবিশ স্যালামি আলাদা বিষয়, দুইটা কিন্তু দুই রকম, দুইটাকে একসাথে আবার করো না, দুইটা কিন্তু দুই ধরনের হিসাব। এটা কিন্তু আমরা এক ক্লাসে বুঝাই দিছি যে শিক্ষানবিশ স্যালামি এবং শিক্ষানবিশ ভাতার যে হিসাবটা। আচ্ছা, এরপর আছে আমানতের সুদ আছে, আমরা দেখতে পাচ্ছি 6,000 টাকা। লভ্যাংশ আয় আছে 7,000 টাকা। অনেক সময় লভ্যাংশ আমরা পাই, সেক্ষেত্রে সেটা আয় হয়। আবার অনেক সময় এরকম দেখা যায় যে আমরা লভ্যাংশ প্রদান করেছি, সেটা কিন্তু আমাদের জন্য ব্যয় হবে। আমরা যদি লভ্যাংশ প্রদান করি সেটা আমাদের জন্য ব্যয়। অফিস সরঞ্জাম আছে 50,000 এবং উত্তোলন আছে 3,000 টাকা। এই হলো মূলত আমাদের রেওয়া মিলের তথ্য, রেওয়া মিল তৈরি করার তথ্য, খতিয়ানের জের। এখন আমরা প্রশ্ন দেখি ক, উপযুক্ত তথ্যের আলোকে পণ্য ক্রয়ের সাথে জড়িত খরচের পরিমাণ নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভিতরে অনেকেই আছো যারা আর্থিক অবস্থার বিবরণী হয়তো করেছো বা আর্থিক অবস্থার বিবরণী সম্পর্কে ধারণা আছে। আমরা যখন আর্থিক অবস্থার বিবরণীর আয় বিবরণী করি, ওখানে আমাদের বিভিন্ন ধরনের ব্যয় দেখায়। একটা আছে প্রত্যক্ষ পরিচালন ব্যয়, পরোক্ষ পরিচালন ব্যয়, অন্যান্য ব্যয়, যেটাকে আমরা অপরিচালন ব্যয় হিসাবে ট্রিট করি। তো প্রত্যক্ষ পরিচালন ব্যয়, যেটাকে আমরা ডিরেক্ট এক্সপেন্স বা প্রত্যক্ষ খরচ বলি, এটা হলো
এক্সপেন্স দ্যাট ইজ ডিরেক্টলি রিলেটেড ইন কেস অফ প্রোডাকশন। অর্থাৎ প্রোডাকশনে যখন আমরা যাই বা উৎপাদনে আমরা যখন যাই, এই উৎপাদনের সাথে সরাসরি যেই খরচগুলো জড়িত হয় সেগুলোকে আমরা প্রত্যক্ষ খরচ বলি। যেমন ধরো তুমি কলম উৎপাদনকারী প্রতিষ্ঠানের কথা চিন্তা করতেছো, এক্ষেত্রে তোমার পণ্য উৎপাদনে কি লাগবে, যেমন তোমার লাগবে প্লাস্টিক লাগবে, কালি লাগবে, অর্থাৎ এটাকে আমরা বলি কাঁচামাল। এখন এই কাঁচামাল ক্রয়ের ব্যয়টাকে কিন্তু আমরা বলবো প্রত্যক্ষ খরচ। এখন ক্রয়টাই প্রত্যক্ষ খরচ বিষয়টা এরকম না, ক্রয়ের সাথে আরো অনেক আইটেম যুক্ত থাকতে পারে, আরো অনেক দফা যুক্ত থাকতে পারে, এখানে কিন্তু সেইটাই নির্ণয় করতে বলছে। যেমন শুধু প্লাস্টিক বা কালি আনলেই কিন্তু তোমার এই ক্রয়ের কাজটা শেষ করলেই কিন্তু আসলে প্রোডাকশনটা হবে, বিষয়টা এরকম না। এখন আমাদের যে কাজটা করতে হবে, এগুলো শ্রমিকদের মাধ্যমে ব্যবহার উপযোগী পণ্য তৈরি করতে হবে। অর্থাৎ শ্রমিকরা যে খাটাখাটনি করবে, শ্রমিকদের তোমাদের কি দিতে হবে, মজুরি। তাহলে মজুরি একটা প্রত্যক্ষ খরচ। এছাড়া তোমার পণ্যটা হয়তো তুমি চায়না থেকে নিয়ে আসবা, তোমাকে ইম্পোর্ট সাবসিডি, ইম্পোর্ট ট্যাক্স দিতে হয়, যেটাকে আমরা বলি আমদানি শুল্ক। তো এই আমদানি শুল্ক কিন্তু পণ্য উৎপাদনের সাথে জড়িত, এই আমদানি শুল্ক একটা প্রত্যক্ষ খরচ। এছাড়া হতে পারে জাহাজ ভাড়া, যে জাহাজে করে তুমি পণ্যটা চায়না, জাপান, থাইল্যান্ড থেকে নিয়ে আসলা, সেটাও কিন্তু প্রত্যক্ষ খরচ। ঠিক আছে, এছাড়া হতে পারে শিক্ষার্থী বন্ধুরা ডক চার্জ, ডক চার্জটাও কিন্তু প্রত্যক্ষ খরচ। এরপর হতে পারে খালাসি খরচ, পণ্য তুমি জাহাজ থেকে যে নামিয়ে চিটাগাং বন্দর হয়ে ঢাকা তোমার কারখানায় নিয়ে আসলা, সেটাও কিন্তু প্রত্যক্ষ খরচ। ক্রয় পরিবহন প্রত্যক্ষ খরচ, এরকম অনেক আইটেম আছে যেগুলো প্রত্যক্ষ খরচের সাথে আমরা ট্রিট করি। এটা কিন্তু ক নাম্বারে আমাদের বের করতে বলেছে। তো আমাদের খ নাম্বার যে প্রশ্নটা আছে, উপযুক্ত খতিয়ানের জেরগুলো দিয়ে নিশাত এন্টারপ্রাইজের একটি রেওয়া মিল তৈরি করে। অর্থাৎ আমাদের যে এখানে যে খতিয়ানটা আমরা দেখতে পাচ্ছি, খতিয়ানের যে জেরগুলো বা খতিয়ানের যে উদ্ধৃত্তগুলো, এই উদ্ধৃত্তের সাহায্যে আমাদের একটি রেওয়া মিল তৈরি করতে হবে। বিষয়টা আমাদের পরিচিত। গ নাম্বার বলছে উপযুক্ত রেওয়া মিল থেকে আয় ও ব্যয়ের পৃথক যোগফল দেখো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসের শুরুতে কিন্তু তোমাদের বলেছিলাম যে আয় ও ব্যয়ের পার্থক্য নির্ণয় এটা রেওয়া মিলের সাথে জড়িত না, এটা উদ্দীপকের সাথে জড়িত। কিন্তু এখন আমাদের যে প্রশ্নটা এখানে করেছে, রেওয়া মিল তৈরি করে সেখান থেকে আয় ও ব্যয়ের পৃথক যোগফল দেখাতে হবে। এটার কারণ হলো অনেক সময় দেখা যায় যে কোনো কোনো আইটেম রেওয়া মিলে আসে না, তো সেগুলো যদি আয় ও ব্যয়ের সাথে জড়িত হয়ে থাকে, তাহলে ওই আইটেমগুলো কিন্তু আমরা এই আয় ও ব্যয়ের পার্থক্যকে যখন নির্ণয় করব সেখানে আনবো না। অর্থাৎ রেওয়া মিলে যে আইটেম আসবে, রেওয়া মিলে খতিয়ানের উদ্ধৃত্ত দিয়ে আমরা যে ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিলটা তৈরি করব, সেই রেওয়া মিলের যে উদ্ধৃত্ত আছে, সেই রেওয়া মিলের উদ্ধৃত্ত থেকেই কিন্তু আমাদের এটা নির্ণয় করতে হবে। অর্থাৎ রেওয়া মিলের যে আইটেমগুলো আমাদের আসবে, ঠিক আছে, রেওয়া মিলের যে আইটেমগুলো আসবে, ওই আইটেমের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের এই আয় ও ব্যয়ের পার্থক্য নির্ণয় করাটা করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রথমে এই যে তথ্য আছে, এই তথ্যের উপর ভিত্তি করে আমরা পণ্য ক্রয়ের সাথে জড়িত অন্যান্য খরচের পরিমাণ নির্ণয় করি, যেটাকে আমরা বলি প্রত্যক্ষ খরচ। তো এটা আমরা আগে নির্ণয় করি, এরপর আমরা রেওয়া মিলটা তৈরি করা শিখবো ইনশাল্লাহ। তাহলে আমরা এখানে লিখি পণ্য ক্রয়ের সাথে জড়িত প্রত্যক্ষ খরচ নির্ণয়। পণ্য ক্রয়ের সাথে জড়িত অন্যান্য খরচ নির্ণয়। পণ্য ক্রয়ের সাথে জড়িত অন্যান্য খরচ নির্ণয়। আমরা এখানে বিবরণ আর টাকা এই দুইটা ঘর দিলেই হবে, বিবরণ এবং টাকা এই দুইটা ঘর দিলে আমাদের হবে। তো এই খুচরা খরচ বা এই ধরনের অঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে তোমরা দুইটা ঘর দিয়ে অঙ্কটা করবা, বিবরণ এবং টাকা। বেশি কিছু লেখা লাগবে বিষয়টা এরকম না। এখানে আমাদের হলো বিবরণ আর এখানে আমরা দেই টাকা। এখন আমাদের খুঁজতে হবে যে কোন কোন খরচগুলো প্রত্যক্ষ খরচের সাথে জড়িত।
যেমন এখানে একটা আইটেম আমরা দেখতে পাচ্ছি ক্রয় পরিবহন, এটা পণ্য উৎপাদনের সাথে জড়িত, প্রত্যক্ষ খরচ ক্রয়ের সাথে জড়িত। এরপর এখানে একটা দেখতে পাচ্ছি, দেখো আমদানি শুল্ক, আমদানি শুল্ক এটাও কিন্তু প্রত্যক্ষ খরচের সাথে জড়িত। জাহাজ ভাড়া আছে, পণ্য খালাসের খরচ আছে, জাহাজ ভাড়া এবং পণ্য খালাসের খরচ, এগুলো সবই কিন্তু প্রত্যক্ষ খরচের সাথে জড়িত। তো আমরা এখানে তাহলে বিষয়গুলো লিখি শিক্ষার্থী বন্ধুরা। ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন আমাদের আছে 4000। এরপর হলো আমদানি শুল্ক, আমদানি শুল্ক, শুল্ক, নগর শুল্ক, এগুলো সব কিন্তু প্রত্যক্ষ খরচ। কিন্তু যদি স্পষ্টভাবে বলে রপ্তানি শুল্ক, সেটা কিন্তু আসবে না। রপ্তানি শুল্ক কিন্তু আসলে পণ্য ক্রয়ের সাথে জড়িত না, এটা পণ্য বিক্রয়ের সাথে জড়িত। জাহাজ ভাড়া আসবে, জাহাজ ভাড়া হলো আমাদের 11,000। পণ্য খালাসি খরচ বা পণ্য খালাসের খরচ, পণ্য খালাসি খরচ হলো 3000। তাহলে আমরা যদি এখান থেকে মোটটা বের করি, আমরা এখান থেকে যদি মোটটা বের করি, তাহলে আমাদের মোট ক্রয়ের সাথে সংশ্লিষ্ট যে খরচটা, অর্থাৎ প্রত্যক্ষ খরচ যেটা আমাদের বের করতে বলছে, সেটা আমরা বের করতে পারবো। তাহলে এখানে মোট কত আসে শিক্ষার্থী বন্ধুরা? 22,000। তাহলে এখানে আমরা লিখতে পারি মোট প্রত্যক্ষ খরচ, মোট প্রত্যক্ষ খরচ, মোট প্রত্যক্ষ খরচ হলো 22,000। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ ক্রয়ের সাথে সংশ্লিষ্ট যে খরচ, যেটাকে আমরা বলি প্রত্যক্ষ খরচ, সেটা আমাদের নির্ণয় করতে বলছিল এবং সেই বিষয়টা কিন্তু আমরা এখানে তৈরি করছি। অর্থাৎ ক্রয়ের সাথে সংশ্লিষ্ট যে খরচটা, হ্যাঁ, যেটাকে আমরা বলি ডিরেক্ট এক্সপেন্স বা ডিরেক্ট খরচ, সেই বিষয়টা আমি এখানে তুলে ধরেছি। তো চলো এখন আমরা পরের উদ্দীপকে যাই, বা উদ্দীপকের পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা ছিল আমাদের রেওয়া মিল তৈরি। তো রেওয়া মিল তৈরি, আমরা রেওয়া মিলের ঘর কাটবো। রেওয়া মিলের জন্য আমাদের ঘর কাটতে হবে শিক্ষার্থী বন্ধুরা। আমরা রেওয়া মিলের ঘরটা কাটি। চলো, তোমরা জানো যে রেওয়া মিলের যে ঘর আমরা কাটি, সেখানে আমাদের 5টা আমাদের কলাম থাকে। সেই 5টা কলাম আমরা এখানে কাটবো। প্রথম হলো আমাদের ক্রমিক নং, ক্রমিক নমের পর আমাদের থাকে হিসাবের নাম, ক্রমিক নং পরে হলো হিসাবের নাম। পরের ঘরটা আমাদের থাকে জাবেদা পৃষ্ঠা, কিন্তু আমরা সূত্র নং দেব, কারণ সূত্র নং দেওয়াটাই বেটার। আর ডেবিট এবং ক্রেডিট দুটো টাকার ঘর থাকবে। তাহলে প্রথম ঘরে আমরা লিখি ক্রমিক নং। প্রথম ঘরে হলো আমাদের ক্রমিক নং, এটা আমাদের আগে লিখতে হবে। তাহলে ক্রমিক নং আমরা এখানে 1 2 3 এরকম হবে। পরের ঘর হলো আমাদের হিসাবের নাম, পরের ঘরটা হলো সূত্র নং, পরে হলো ডেবিট টাকা, আর একটা হলো ক্রেডিট টাকা। উপরে আমরা আমাদের কোম্পানির যে নাম সেটা উপরে লিখব। আমাদের কোম্পানির যে নামটা আছে নিশান এন্টারপ্রাইজ, তো উপরে আমরা নিশান এন্টারপ্রাইজ
এর রেওয়া মিল, এবং তারিখটা হবে আমাদের নির্দিষ্ট তারিখে, অর্থাৎ শেষ তারিখে 31শে ডিসেম্বর। এটা কিন্তু সমাপ্ত বছরের জন্য না, এটা ব্যালেন্স শিটের মতো। ঠিক আছে, ওকে। তো আমরা এখন আইটেমগুলো ধরে ধরে আইটেমগুলো নিয়ে আসি। আমরা একটা কাজ করতে পারি, এখানে যে আমাদের ক্রমিক নং যেটা আছে, এখানে ক্রমিক নংটা ফালাইতে পারি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এখানে আমাদের মোট তো 16টা 15টা 16টা। আমরা বড় করে লিখতে পারি, একটু বড় ফন্ট নেই। ওকে, ফন্টটা বড় নিলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এখানে আইটেমগুলো ধরি। আমাদের প্রথম আইটেম কি আছে আমরা দেখি। আমাদের প্রথম আইটেম আছে মূলধন। তাহলে আমরা এখানে লিখি মূলধন হিসাব। মূলধনটা ক্রেডিট পাশে যাবে। আমরা জানি যে মূলধন ক্রেডিট আইটেম, মূলধন হলো ক্রেডিট আইটেম, তাই মূলধনটা ক্রেডিট পাশে যাবে। আচ্ছা, এরপরের আইটেম আমাদের যেটা আছে ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন মানে ব্যয়। আমরা জানি উৎসব ডেবিট, আদম ক্রেডিট। আদমে মানে কি আয় দায় মূলধন, আয় দায় মূলধন ক্রেডিট হয়, আর উৎসব ডেবিট হয়। উত্তোলন সম্পদ ব্যয় ডেবিট, আয় দায় মূলধন ক্রেডিট। তো এখানে আমাদের ক্রয় পরিবহন আছে, তো ক্রয় পরিবহনটা আমরা লিখি ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন ডেবিট হবে যেহেতু এটা ব্যয়। ক্রয় পরিবহন 4000। এরপর আছে পরের আইটেম যদি আমরা দেখি রপ্তানি শুল্ক। রপ্তানি শুল্ক একটা ব্যয়, রপ্তানি শুল্ক একটা ব্যয়। রপ্তানি শুল্ক, তো রপ্তানি শুল্ক এটা ব্যয় হওয়ার কারণে শিক্ষার্থী বন্ধুরা ডেবিট পাশে যাবে। এরপর আমরা যদি দেখি পরের আইটেমটা আমাদের কি আছে, বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ হলো আয়। তুমি কোথাও বিনিয়োগ করছো, সেখান থেকে তুমি যে রিটার্নটা পাইছো এটা তোমার জন্য আয়। তো বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ বা লগ্নির সুদ, বিনিয়োগের সুদ বা লগ্নির সুদ, বিনিয়োগের সুদ বা লগ্নির সুদ, এটা কিন্তু তোমার আয়। আয় হওয়ার কারণে এটা কোন পাশে যাবে, ক্রেডিট পাশে যাবে। পরের আইটেমটা আছে আমদানি শুল্ক। আমদানি শুল্ক ব্যয়। আমদানি শুল্কটা কি ব্যয়। আমদানি শুল্ক ব্যয় এটা 4000 টাকা। আমদানি শুল্ক ব্যয় 4000 টাকা। এটা উৎসব হবে কারণ ব্যয় ডেবিট। এরপর আছে উপভাড়া। উপভাড়া আমি তোমাদেরকে বলছি যে ভাড়া হলো খরচ। ভাড়াটা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা খরচ হয়, কিন্তু উপভাড়াটা কিন্তু আয়। অর্থাৎ তুমি একটা বাসা ভাড়া নিয়ে আবার কারো কাছে তুমি এটা সাবলেট দিয়েছো, উপভাড়া আয়। উপভাড়া আয় এটা হলো 3000 টাকা। ভূমি 40,000। ভূমি ডেবিট, কারণ ভূমি হলো সম্পদ। ভূমিটা কি শিক্ষার্থী বন্ধুরা, সম্পদ। সম্পদ ডেবিট হয়। ঠিক আছে, ভূমিটা হলো সম্পদ এবং সম্পদটা কি হবে, ডেবিট। এর পরের আইটেম আছে আমরা দেখি অনাদায় পাওনা সঞ্চিতি। অনাদায় পাওনা সঞ্চিতি একটা প্রতি সম্পদ। অনাদায় পাওনা সঞ্চিতি মানে কি, প্রতি সম্পদ। অর্থাৎ দেনাদারের কাছ থেকে যেটা আদায় করা যায় না সেটাকে আমরা অনাদায় পাওনা বলি, এবং এই অনাদায় পাওনার সাথেই কিন্তু অনাদায় পাওনা সঞ্চিতি সম্পর্কিত। এখন অনাদায় পাওনাটা কিন্তু ব্যয় হয় শিক্ষার্থী বন্ধুরা। অনাদায় পাওনাটা কি হয়, ব্যয় মানে ডেবিট। কিন্তু অনাদায় পাওনা সঞ্চিতি যদি থাকে, সেই অনাদায় পাওনা সঞ্চিতিরা কি হবে, ক্রেডিট। এটা প্রতি সম্পদ। অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা কি,
প্রতি সম্পদ, তার মানে এটা ক্রেডিট পাশে যাবে। অনাদায় পাওনা সঞ্চিতি কোন পাশে যাবে? ক্রেডিট পাশে, 4000। এরপর আছে জাহাজ ভাড়া। জাহাজ ভাড়াটা তো ডেবিট পাশে যাবে, কারণ জাহাজ ভাড়াটা খরচ। জাহাজ ভাড়া খরচ, তাই জাহাজ ভাড়া ডেবিট পাশে যাবে 11,000। আচ্ছা, এরপর আমাদের দেখি কি আছে। এরপর হলো পণ্য খালাসি খরচ। এটাও একটা খরচ। পণ্য খালাসি খরচ এটা একটা খরচ, এটা প্রত্যক্ষ খরচ আমরা দেখেছি। পণ্য খালাসের খরচ, টাকার পরিমাণ হলো আমাদের 3000 টাকা। 3000 টাকা বসাইলাম। এরপর আছে আমাদের বেতন খরচ। বেতন খরচটাও তো খরচ, খরচ মানে ডেবিট। বেতন খরচ এটা ডেবিট পাশে যাবে এবং এটা টাকার পরিমাণ আছে 8000। এরপর আছে শিক্ষানবিশ স্যালামি। মনে রাখবা, শিক্ষানবিশ স্যালামি যদি থাকে সেটা আয়, ক্রেডিট পাশে যায়। আর শিক্ষানবিশ ভাতা যদি থাকে সেটা ব্যয়। শিক্ষানবিশ স্যালামি হলো আয়, আর শিক্ষানবিশ ভাতা যদি থাকতো সেটা ব্যয় হতো। শিক্ষানবিশ স্যালামি আছে 5000 টাকা এবং এটা ক্রেডিট পাশে যাবে। শিক্ষানবিশ স্যালামি এটা ক্রেডিট পাশে যাবে। এরপর আছে আমানতের সুদ। মানে তুমি ব্যাংকে ডিপোজিট রাখছিলা, তুমি ব্যাংকে টাকা জমা রাখছিলা, সেখান থেকে ব্যাংক তোমাকে ইন্টারেস্ট দিয়েছে, তার মানে এটা তোমাদের জন্য আয় এবং আয়টা ক্রেডিট হয়। আমানতের সুদ 6000 টাকা। এরপর আছে লভ্যাংশ আয়। লভ্যাংশ আয়, লভ্যাংশ যখন আমরা প্রদান করি, অর্থাৎ শেয়ার হোল্ডারদের যখন আমরা লভ্যাংশ দিই, সেটা কিন্তু আমাদের ব্যয় হয়। কিন্তু এখানে তুমি লভ্যাংশ উল্টা পাইছো। হয়তো তুমি কোনো শেয়ারে বিনিয়োগ করছিলা, তুমি ওই কোম্পানির শেয়ার হোল্ডার, সেই সুবাদে তুমি ওই কোম্পানি থেকে টাকা পেয়েছো, তাই এটাকে আমরা বলবো আয়, লভ্যাংশ আয়। তো লভ্যাংশ আয় এখানে আছে 7000 ক্রেডিট পাশে। এরপর আছে অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম একটা সম্পদ। অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি এগুলো সব সম্পদ এবং এগুলো সব ডেবিট পাশে যাবে। অফিস সরঞ্জাম যদি থাকে সেটা কোন পাশে যাবে? শিক্ষার্থী বন্ধুরা, ডেবিট পাশে যাবে। এরপর আমাদের আছে উত্তোলন। উত্তোলন মানে উৎসব। উত্তোলনের দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায়। উত্তোলনের দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাই উত্তোলনটা কোন পাশে যাবে? ডেবিট পাশে। উৎসব, উত্তোলন মানে উৎসব। উত্তোলন আমাদের আছে শিক্ষার্থী বন্ধুরা 3000। উত্তোলন আমাদের আছে 3000 এবং উত্তোলনটা যাবে ডেবিট পাশে। তো সকল আইটেম আমাদের বসানো হইলো। এখন আমাদের ডেবিট এবং ক্রেডিট মিলাইতে হবে। যদি ডেবিট এবং ক্রেডিট দুই পাশ আপনা আপনি মিলে যায় বেটার, এবং এর দ্বারা আর্থিক অবস্থার বিবরণীর আমাদের সুবিধা হবে। কারণ আর্থিক অবস্থার বিবরণী যখন আমরা করি, তখন যে আমাদের হিসাব সমীকরণের গাণিতিক শুদ্ধতা অর্থাৎ রেওয়া মিলে a = l + ওই ঠিক আছে কিনা সেটা আমাদের জন্য সুবিধা হয়। তো এখন এখান থেকে আমরা যোগ করব শিক্ষার্থী বন্ধুরা। এখানে আমাদের যে আইটেম গুলো আছে আমরা যদি দেখি, আমাদের যে অ্যামাউন্ট গুলো 4000, 2000, 4000, 40000, 11000, 3000, 8000, 50000, 3000। তাহলে আমরা যদি সব যোগ দিই তাহলে আমাদের ডেবিট পাশে হয় 1,25,000। ঠিক একইভাবে আমরা ক্রেডিট পাশের যদি যোগটা করি, ক্রেডিট পাশে আমাদের আছে 98,000, 2000, 3000, 4000, 5000, 6000, 7000।
ক্রেডিট পাশেও আমাদের যোগফল 1,25,000ই হবে। $1,25,000। তার মানে ডেবিট এবং ক্রেডিট দুই পাশ আমাদের কি হলো, সমান হয়। তো ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ রেওয়া মিলের দুই পাশ যদি সমান হয়, এটা দ্বারা হিসাব সমীকরণের গাণিতিক শুদ্ধতা অর্থাৎ a = l + o প্রমাণ হয়। এবং রেওয়া মিলের যদি দুই পাশ না মিলে সেক্ষেত্রে আমাদের ব্যবস্থা আছে। আমরা জানি যে রেওয়া মিলের দুই পাশ কোনো কারণে যদি না মিলে সেক্ষেত্রে আমরা অনিশ্চিত হিসাবের সাহায্য নেই। অর্থাৎ যদি রেওয়া মিলের ডেবিট পাশ না মিলে সেক্ষেত্রে অনিশ্চিত হিসাব, আর রেওয়া মিলের ক্রেডিট পাশ যদি না মিলে সেক্ষেত্রে মূলধন না থাকলে মূলধন হিসাব দিয়া, আর মূলধন থাকলে অনিশ্চিত হিসাব দিয়ে আমাদের রেওয়া মিলটা মিলাইতে হবে। যাই হোক, এখন আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাই। আমাদের গ নাম্বার প্রশ্নটা ছিল, আমরা যে রেওয়া মিল তৈরি করলাম সেই রেওয়া মিল থেকে আয় ও ব্যয়ের পৃথক আয় ও ব্যয়ের যে যোগফলটা আছে সেই যোগফলের আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে। অর্থাৎ পৃথক যোগফল করে আমরা আয় ও ব্যয়ের পার্থক্য নির্ণয় করব। ঠিক আছে, আয় ও ব্যয়ের আমরা কি করব, পার্থক্য নির্ণয় করব। অর্থাৎ মোট কত টাকা আয় এবং মোট কত টাকা ব্যয়, এটার যোগফলের বের করে আমরা দুইটার পার্থক্য নির্ণয় করব। এখানে আসলে পার্থক্য নির্ণয় করতে হবে। তো আমরা সেই বিষয়টাই এখন করার চেষ্টা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সেই আয় ও ব্যয়ের পার্থক্য, উপযুক্ত রেওয়া মিল থেকে আয় ও ব্যয়ের পার্থক্য আমরা দেখাবো। অর্থাৎ আয় ও ব্যয়ের পৃথক যোগফল যদি আমরা পাই সেক্ষেত্রে দুইটার পার্থক্য আমরা কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। তাহলে আমরা চলো অঙ্কটা করি। এটার জন্য আমাদের যে ছকটা করতে হবে, আমরা টাকার ঘর দুইটা নেই, একটা হলো মোট আয়ের টাকা আর একটা হলো মোট ব্যয়ের টাকা। দেন আমরা দুইটা থেকে কম্পেয়ার করে আয় ও ব্যয়ের পার্থক্যটা খুব সহজেই নির্ণয় করতে পারবো। তো টাকার ঘর আমরা দুইটা নেই, দুইটা টাকার ঘর নিলেই আমাদের মূলত হয়ে যাবে। তো আমরা উপরে লিখি রেওয়া মিল থেকে আয় ও ব্যয়ের পার্থক্য নিরূপণ বা পার্থক্য নির্ণয়। অর্থাৎ আমাদের মোট আয় এবং মোট ব্যয় দুইটার যোগফলকে আমরা পার্থক্য করব। অর্থাৎ মোট আয়ের যোগফল এবং মোট ব্যয়ের যোগফল দুইটা আমরা কি করব, বিয়োগ করব। তাহলে কিন্তু আমাদের পার্থক্যটা বের হবে। অর্থাৎ মোট আয়ের যোগফল থেকে আমরা মোট ব্যয়ের যোগফলটা কি করব, বাদ দেব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টা কিন্তু তোমরা বুঝতে পেরেছো আশা করি। তো এখানে আমরা লিখি বিবরণ। এটা হলো আমাদের বিস্তারিত টাকা, এটা হলো আমাদের পরিমাণ টাকা। তো প্রথমে আমরা যে কাজটা করব, আমরা আগে আয় সমূহকে আলাদা করব। আয় সমূহকে আমরা আলাদা দেখাবো। প্রথমে আমরা আয় সমূহকে আলাদা দেখাবো। তো আমাদের এখানে আয় কি কি আছে সেই বিষয়টা আমাদের বের করতে হবে। এখানে আমাদের আয়ের ভিতরে এখানে একটা আছে, দেখো বিনিয়োগের সুদ, এটা আমরা রেওয়া মিলে আয় পাশে নিয়েছি। উপভাড়া, এটাও কিন্তু আমরা রেওয়া মিলে আয় পাশে নিয়েছি। এরপর আমাদের আছে এখানে দেখো শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ সালামি যেটা আছে শিক্ষার্থী বন্ধুরা, এটাও কিন্তু আমরা আয় পাশে নিয়েছি। এরপর আমাদের আরো কয়েকটা আয় আছে, আমানতের সুদ, লভ্যাংশ আয়। তাহলে মোট এখানে আমরা যদি দেখি আমাদের 5 ধরনের আয় আছে। তো আয়গুলো আমরা যোগ করি, এখানে আয়গুলো আমরা একসাথে লিখি। প্রথমে আছে বিনিয়োগের সুদ, এটার টাকা হলো 2000। এরপর আছে উপভাড়া, উপভাড়া আমাদের আছে 3000। এরপর আছে শিক্ষানবিশ সালামি। এবং রেওয়া মিলের তথ্য থেকে এটা কেন করতে বলছে জানো, কারণ রেওয়া মিলে তো তুমি আয়গুলো চিহ্নিত করা আছে, কারণ ক্রেডিট পাশে আয় যায়, তাই না? রেওয়া মিলের ক্রেডিট পাশে কি যায়, আয় যায়। তো
শিক্ষানবির স্যালামি এখানে কত আছে আমরা যদি দেখি, শিক্ষানবির স্যালামি আছে 5,000। এরপর আছে আমানতের সুদ, আমানতের সুদ হলো 6,000। এরপর আমাদের আছে লভ্যাংশ আয়, লভ্যাংশ আয় আমাদের আছে 7,000। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা মোট আয়গুলো কিন্তু আলাদা করছি, অর্থাৎ আমাদের এখানে রেওয়া মিলের মোট যে আয়গুলো আছে, মোট আয় আমরা আইডেন্টিফাই করে আলাদা করছি। এখন মোট আয় তাহলে আমাদের কত হয়? 2,000, 3,000, 5,000, 5,000, 10,000, 16, 16 আর 7, 23। তার মানে আমাদের মোট আয় হয় 23,000। এটা হলো আমাদের মোট আয়। এখন আমরা যে কাজটা করব, এখানে ব্যয়গুলো আমরা কাউন্ট করব। ব্যয় সমূহকে আমরা আলাদা করব। তো ব্যয়ের ভিতরে আমাদের অনেকগুলো আইটেম আছে, মোটামুটি পরিচিত আইটেম। ব্যয় যেগুলো আছে ব্যয়গুলোকে আমরা এখন আলাদা করব। ব্যয়ের ভিতরে আমাদের কি কি আছে আমরা দেখি। প্রথমেই আমাদের আছে, দেখো, ক্রয় পরিবহন একটা ব্যয়, রপ্তানি শুল্ক একটা ব্যয়, এখানে ব্যয় আছে আমদানি শুল্ক, এটা একটা ব্যয়, জাহাজ ভাড়া এটা একটা ব্যয়, এবং পণ্য খালাসি খরচ এটা একটা ব্যয়, বেতন খরচ একটা ব্যয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের 6 ধরনের ব্যয় আমরা দেখলাম। এখন ব্যয়গুলো তাহলে আমরা লিখি। তাহলে প্রথমে হলো ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন আমাদের আছে 4,000। ক্রয় পরিবহন 4,000। ক্রয় পরিবহনের পর আমাদের ব্যয় আছে রপ্তানি শুল্ক। রপ্তানি শুল্ক আমাদের আছে 2,000। ক্রয় পরিবহন 4,000, রপ্তানি শুল্ক 2,000। এরপর আমাদের আছে আমদানি শুল্ক। আমদানি শুল্ক আমাদের আছে 4,000। আমদানি শুল্ক 4,000। এরপর যদি আমরা দেখি, এরপর আছে জাহাজ ভাড়া। জাহাজ ভাড়া আমাদের আছে 11,000। এরপর আছে পণ্য খালাসের খরচ। পণ্য খালাসের খরচ আছে আমাদের 3,000। এরপর আমাদের আছে বেতন খরচ। বেতন খরচ আমাদের আছে 8,000। তাহলে আমাদের মোট যদি আমরা বের করি যে আমাদের মোট ব্যয় কত টাকা, 4 আর 2 6 আর 4 10, 21, 24 আর 8 32,000। তার মানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে মোট ব্যয় বের হয়েছে 32,000। এখন আমাদের এখানে কিন্তু পার্থক্য নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে? পার্থক্য। অর্থাৎ এই দুইটার পার্থক্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই দুইটার পার্থক্য কত, অর্থাৎ মোট আয় এবং মোট ব্যয়, এই দুইটার আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে। অন্য কিছু কিন্তু এখানে আমাদের নির্ণয় করার কথা বলে নাই। ঠিক আছে, তাহলে আমরা আয় ও ব্যয়ের পার্থক্য আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা ব্যয় থেকে আয় বাদ দিলেই আমাদের কিন্তু পার্থক্যটা বের হবে। তো আমাদের 32,000 থেকে যদি আমরা 23,000 বাদ দিই, তাহলে আমাদের পার্থক্যটা বের হবে 9,000 টাকা। অর্থাৎ আয় ও ব্যয়ের পার্থক্য হলো কত শিক্ষার্থী বন্ধুরা? 9,000 টাকা। এখানে একটা বিষয় একটু গুরুত্বপূর্ণ, যেটা আমি তোমাদেরকে একটু আলোকপাত করে যাই, যে অনেক সময় আমাদের বলে কিন্তু নিট লাভ নির্ণয় করো। অনেক সময় আমাদের বলে কি, প্রশ্নটা কি বলে, নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করো। নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করো, এটা অনেক সময় আমাদের বলে ফেলে। তো
এটার জন্য আমাদের আজকের যে উদ্দীপকটা আমরা সলভ করলাম আয় ও ব্যয়ের পার্থক্য, এখান থেকে কিন্তু আমরা নেট লাভ বা নেট ক্ষতি নির্ণয় করতে পারি। তো আমাদের এখানে মোট আয় ছিল 23,000, মোট ব্যয় ছিল 32,000, অর্থাৎ আয়ের চেয়ে ব্যয় বড়। যদি আয়ের চেয়ে ব্যয় বড় হয় সেক্ষেত্রে হয় নিট ক্ষতি। এই যে দেখো, এটা কিন্তু নিট ক্ষতি, 9,000 টাকা, এটা মাইনাস ফিগার, অর্থাৎ নিট ক্ষতি। কিন্তু যখন ব্যয়ের চেয়ে আয় বড় হয় তখন হয় নিট লাভ। ওইটা তো আসলে আমাদের নির্ণয় করতে বলে নাই, আমাদের জাস্ট পার্থক্য দেখাইতে বলছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা এখানেই শেষ করব। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ ক্লাস করেছি, অর্থাৎ আয় ও ব্যয়ের পার্থক্য। তোমরা বোর্ড কোশ্চেন যদি দেখো, বিশেষ করে রেওয়া মিলের বোর্ড কোশ্চেন যদি দেখো, প্রায় দেখবা আমাদের এই আয় ব্যয়ের পার্থক্য আসে এবং প্রত্যক্ষ খরচ নির্ণয় করো, এই বিষয়গুলো প্রায় আমাদের পরীক্ষা আসে। তো নেক্সট দিন আমরা আরো কিছু ব্যতিক্রমী অঙ্ক নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।